আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে আমরা জানতে পারবো হাইড্রার জীবন প্রক্রিয়া সম্পর্কে। তার মানে হাইড্রা কি ধরনের খাদ্য গ্রহণ করে, কিভাবে পরিপাক করে, কি প্রক্রিয়ায় চলাচল করে এবং কি প্রক্রিয়ায় তার প্রজনন করে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখব হাইড্রার খাদ্য গ্রহণ ও পরিপাক সম্পর্কে জানবো। হাইড্রার খাদ্য তালিকা। যেহেতু আমরা জানি যে হাইড্রা একটি মাংসাশী প্রাণী, তার মানে কি সে অন্য কোনো একটা প্রাণী খেয়ে বেঁচে থাকে। এদের প্রধান খাদ্য কি? ক্ষুদ্র ক্ষুদ্র জলজ উদ্ভিদ, সন্ধিপদী প্রাণী। কি প্রাণী? সন্ধিপদী। তার মধ্যে কি কি আছে? ক্রাস্টাসীয় সন্ধিপদী, যেমন হচ্ছে সাইক্লপস, ড্যাফনিয়া, বিভিন্ন পতঙ্গের লার্ভা, ছোট ছোট কৃমি ও মাছের ডিম, এবং টিস্যু রসে থাকা গ্লুটাথিয়ন এদের শিকার করতে প্রলুব্ধ করে। যখন আমরা শিকার ধরা সম্পর্কে পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে শিকারের দেহে যে গ্লুটাথিয়ন থাকে সেটাই তাকে শিকার করতে প্রলুব্ধ করে। আচ্ছা, এই নামগুলো তোমরা অবশ্যই জেনে রাখবে, কারণ এমসিকিউ এ এই নামগুলো খুব বেশি আসে। শিকার ধরা কৌশল সম্পর্কে আমরা আগেই জেনেছি। হাইড্রার যে 4 ধরনের নেমাটোসিস্ট আছে, যেমন কি একটা হচ্ছে পেনিট্রেন্ট, তারপরে হচ্ছে বলব্যান্ট, গ্লুটিনেন্ট, স্টেপটোলিন গ্লুটিনেন্ট আছে, স্টেডিওলিন গ্লুটিনেন্ট আছে। এগুলা কি করে? শিকার ধরতে সাহায্য করে। বলব্যান্ট কি করে? শিকারকে জড়িয়ে ধরে। গ্লুটিনেন্ট কি করে? আটালো রসকরণ করে। স্টেনোটিল হিপনোক্সিন বিষ প্রয়োগ করে। আচ্ছা, এবার খাদ্য পরিপাক প্রক্রিয়া সম্পর্কে আমরা জানবো। খাদ্য পরিপাক প্রক্রিয়া কি? একটা হচ্ছে এনজাইম ক্ষরণ করে কিছু, বহিঃকোষীয় পরিপাক হয়, অন্তঃকোষীয় পরিপাক হয়। এনজাইম কই থেকে ক্ষরণ করে? অন্তত্বকের গ্রন্থিকোষ থেকে এনজাইম নিঃসৃত হয় এবং খাদ্য ভাঙতে শুরু করে। আমরা পড়েছিলাম অন্তত্বকে, যখন আমরা গ্রন্থিকোষ পড়েছি দুই ধরনের, একটা হচ্ছে এনজাইম নিঃসরণকারী, আরেকটা হচ্ছে মিউকাস ক্ষরণকারী। কয় ধরনের? এনজাইম ক্ষরণকারী আর হচ্ছে মিউকাস ক্ষরণকারী কোষ পড়েছিলাম। এখান থেকে আমরা পাবো এনজাইম। আর খাদ্যের পরিপাক হয় দুই ভাবে, একটা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক, অন্তঃকোষীয় পরিপাক। বহিঃকোষীয় পরিপাক কি? কোষের বাইরে। কোষের বাইরে কোন জায়গায় খাদ্য থাকে? খাদ্য থাকে সিলেন্টেরনে। হাইড্রার দেহ গহ্বরে যেই ফাঁকা জায়গাটা সেটাকে বলে কি? সিলেন্টেরন। এই সিলেন্টেরনে থাকে হচ্ছে খাদ্য। এই জায়গায় যে পরিপাকটা হয় সেটারে বলবো আমরা কি? বহিঃকোষীয় পরিপাক। কিসের মাধ্যমে হবে এটা? এনজাইমের মাধ্যমে হবে। আচ্ছা, আর অন্তঃকোষীয় পরিপাকটা কি? ওই যে ক্ষণপথ তৈরি করবে, পুষ্টিকোষগুলো ক্ষণপথ তৈরি করবে, ওই ক্ষণপথের মাধ্যমে খাদ্য কণাগুলো কোষের ভিতরে প্রবেশ করাবে, তারপরে যে পরিপাকটা হবে সেটাকে বলে অন্তঃকোষীয় পরিপাক। তাহলে পরিপাক কয় ধরনের হবে? দুই ধরনের, বহিঃকোষীয়, অন্তঃকোষীয়। বহিঃকোষীয় পরিপাক কোথায় হবে? সিলেন্টারনের মাঝে। কি দ্বারা হবে? এনজাইমের মাধ্যমে। এনজাইম কোথা থেকে আসবে? এনজাইম ক্ষরণ করবে হচ্ছে ওই যে আমাদের গ্রন্থিকোষ আছে অন্ততকে, ওই গ্রন্থিকোষ। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। তারপরে আমরা দেখবো বহিঃকোষীয় পরিপাক। বহিঃকোষীয় পরিপাক মাত্র পড়লাম, কোষের বাইরে সিলেন্টারনে হবে, এনজাইম দ্বারা হবে। প্রবল সংকোচন প্রসারণে শিকার ছোট ছোট কণায় পরিণত হয়। হাইড্রার যে পেশি আবরণী কোষ আছে, ওই পেশি আবরণী কোষ অন্ততকে আছে পুষ্টিকোষ, সেটাও কিন্তু এক ধরনের পেশি আবরণী কোষ। তাহলে এই পেশি আবরণী কোষের প্রবল সংকোচন প্রসারণে শিকার কি হবে? ছোট 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 টুকরায় পরিণত হয়ে যাবে। পেপসিন এনজাইম প্রোটিনকে পলিপেপটাইডে রূপান্তর করে। তাহলে কি হবে? পেপসিন এনজাইম দ্বারা প্রোটিন ভেঙে পলিপেপটাইডে পরিণত হবে। আর লিপিড, শর্করা খাদ্যের কোনো পরিবর্তন হয় না। তার মানে বহিঃকোষীয় পরিপাকে কোন খাদ্যের শুধুমাত্র পরিপাক ঘটে? প্রোটিনের। কিসের? প্রোটিনের। খুবই ইম্পর্টেন্ট, প্রোটিনের শুধু পরিপাক ঘটে। আচ্ছা, বহিঃকোষীয় পরিপাক গেল, এবার দেখবো আমরা অন্তঃকোষীয় পরিপাক। পেশি আবরণী কোষের ক্ষণপদীয় যে কোষগুলো আছে, এই কোষগুলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কি? তোমরা যখন আহ আরেকটু বড় হবা বা মেডিকেলে যারা ইনশাল্লাহ চান্স পাবা, তারা এই বিষয়ে আরো অনেক বিস্তারিত জানতে পারবে আস্তে আস্তে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কি কিভাবে কাজ করে। নর্মালি একটা জেনে রাখো, ধরো কোনো একটা জীবাণু বা কোনো একটা মাইক্রোবস যদি আসে, সেটাকে যদি আমাদের দেহ মনে করে যে এটা আমাদের মানে ফরেন বডিজ, বাইরে থেকে আসছে, তাকে কিভাবে ধ্বংস করে কোন, তখন আমাদের যেই নিউট্রোফিল আছে অথবা লিম্ফোসাইট আছে, ন্যাচারাল কিলার সেল আছে, তারা আসে, আসে এটাকে এনগালফ করে ধ্বংস করে দেয়। এই প্রক্রিয়াটাকে বলে ফ্যাগোসাইটোসিস। তাহলে ওই যে ক্ষণপত্রিগুলো, এটা একটা খাদ্য কণা থাকলো, এটা ধরো অন্ত আবরণ, এই কোষগুলা কি করলো? ক্ষণপথ তৈরি করলো, ক্ষণপথ তৈরি করে এগুলারে কোষের ভিতরে প্রবেশ করালো। কোন প্রক্রিয়া নিল? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। আচ্ছা, কোষের ভিতর প্রবেশ করলো, তারপর কি? ট্রিপসিন। ট্রিপসিন হচ্ছে একটা এনজাইম, কি করবে? আমিষকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে। লাইপেজ, লাইপেজ হচ্ছে এনজাইম, লাইপেজ কি করবে? স্নেহ জাতীয় খাদ্যকে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত করবে। অ্যামাইলেজ, শর্করাকে গ্লুকোজে পরিণত করবে। আর কি? হাইড্রা কি করতে পারে না? শ্বেত সার জাতীয় খাদ্য পরিপাক করতে পারে না। আচ্ছা,
পরিণামটা কি হবে? পরিপাক শেষে খাদ্যের অপাচ্য অংশ মুখ দিয়ে বাইরে বেরিয়ে যাবে। এজন্যই সিলিন্ডারকে বলা হয়েছিল কি ব্লাইন্ড সাইড, কারণ যেদিক দিয়ে খাদ্য গ্রহণ হয় সেদিক দিয়ে অপচ্য বস্তু বাইরে বেরিয়ে আসে। আচ্ছা, তাহলে আমরা হাইড্রার পরিপাকের ক্ষেত্রে আমরা দুটো গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম। এক, হাইড্রা কি করতে পারে না? স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাদ্য পরিপাক করতে পারে না। 2 নাম্বার, বহিঃকোষীয় পরিপাকে হাইড্রা শুধুমাত্র প্রোটিন পরিপাক করতে পারে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এবার বহিঃকোষীয় বনাম অন্তঃকোষীয় পরিপাকের আমরা পার্থক্য করি। কোনটা? একটা হচ্ছে স্থান, বহিঃকোষীয় কই ঘটে সিলিন্ডারনে, অন্তঃকোষীয় কোষের ভিতরে খাদ্য গ্রহণ মুখযুদ্ধের মাধ্যমে নেই। আর এটা হচ্ছে ফ্যাগোসাইটিস প্রক্রিয়া, ওই যে ক্ষণপদীয় কোষ, ওই ক্ষণপদীয় ওই ক্ষণপদীয় কোষের মাধ্যমে ভিতরে নেই। এবার এনজাইমের উৎস কি? গ্রন্থি কোষ থেকে আসে, আর এটা আসে সাইটোপ্লাজম থেকে নিঃসৃত। কোষের ভিতরে সাইটোপ্লাজম আছে, ওই সাইটোপ্লাজম থেকে আসে। আচ্ছা, বর্জ্য নিষ্কাশন কি হয়? মুখচ্ছুদ্র দিয়ে, আর হচ্ছে কোষ থেকে টিস্যু রসে নিক্ষিপ্ত হয়। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা পড়ব হাইড্রার চলন সম্পর্কে। হাইড্রা কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। প্রথমে যে পদ্ধতির সম্পর্কে পড়বো সেটাকে বলা হচ্ছে লুপিং বা হামাগুড়ি বা শুঁয়োপোকা চলন। এটা হচ্ছে দীর্ঘ দূরত্ব অতিক্রমের জন্য হাইড্রার একটি ধীর প্রক্রিয়া। মানে প্রক্রিয়াটি আস্তে আস্তে যায়, মানে আস্তে আস্তে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় এবং অনেক বেশি দূরত্ব অতিক্রম করার জন্য ব্যবহৃত হয়। এখানে যে চিত্রটি আসলে দেওয়া হয়েছে, এই চিত্রটি আসলে ভুল, আমি তোমাদেরকে ভালো করে পড়িয়ে দিচ্ছি। প্রথমে দেহ বাঁকিয়ে কোর্শিকা দিয়ে ভিত্তি আঁকড়ে ধরে, পাদকচাকতি মুক্ত করে কোর্শিকার কাছে স্থাপন করে। তার মানে প্রথমে এই হাইড্রা এটুক পর্যন্ত সেম আছে, কোর্শিকাটা নিচে স্থাপন করে, তারপরে এই পাদচাকতিটা কি করে আস্তে 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 কোর্শিকার দিকে মুভ করে। এই যেই না এই কোর্শিকার এই জায়গায় চলে আসে, তখন কোর্শিকা আবার দাঁড়িয়ে যায়। তার মানে মূলত এরকম। তখন এভাবে প্রথম হচ্ছে ধরো এটা হচ্ছে একটা হাইড্রা, এটা হচ্ছে তার কোর্শিকা। সেই কোর্শিকাটা বাঁকিয়ে কি করবে? এই ভিত্তিস্থলে কোর্শিকাটা স্থাপন করলো। পরবর্তী স্টেপে পরবর্তী স্টেপে সে তার এই পাদচাকতি কোর্শিকার কাছাকাছি নিয়ে গেল। তাহলে এই যে কোর্শিকা পাদচাকতি দুইটাই কাছাকাছি জায়গায় চলে আসলো। তারপরে তার কোর্শিকাটা আবার উপরের দিকে তুলে দিল, আবার সে উপরের জায়গায় চলে গেল। তার মানে এই যে একটা লুপ তৈরি করে এই জায়গা থেকে এই জায়গায় যে তৈরি চলে আসলো, মানে একটা লুপ তৈরি করে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যে যাচ্ছে, সেটাকেই বলছে লুপিং বা হামাগুড়ি। আশা করি বুঝতে পেরেছো। সমারসল্টিংটা কি? সমারসল্টিং বা ডিগবাজি, এটা হচ্ছে আরেকটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় হাইড্রা সাধারণত দ্রুত এবং সাধারণ চলন পদ্ধতি এবং স্বল্প দূরত্ব জন্য ব্যবহার করা হয়। মানে ছোট্ট একটা দূরত্ব অতিক্রম করতে হবে এবং তাড়াতাড়ি যেতে হবে, সেই জন্য সে কি করবে? সমারসল্টিং বা ডিগবাজি দেবে। এক্ষেত্রে কি হবে? প্রথমে হাইড্রা তার যে কর্ষিকা, সে কর্ষিকাকে ভিত্তিস্থলের সাথে নামিয়ে আনবে। তারপরে সে তার যে পদতলটা ভিত্তিতল থেকে ছেড়ে দিয়ে উপরের দিকে তুলে দেবে। তারপরে তার যেই পদতল সেটা আবার বাঁকিয়ে ভিত্তিস্তরের কাছে আসবে। তারপরে সে কর্ষিকাটি ছেড়ে আবার সোজা দাঁড়াবে। এভাবে তাহলে সে কয়টা করলো? একটা লুপ, দুইটা লুপ তৈরি করার মাধ্যমে অনেকটাই দূরত্ব অতিক্রম করে ফেললো। আচ্ছা, অন্যান্য কি কি চলন পদ্ধতি আছে? একটা হচ্ছে গ্লাইডিং আছে, ভাষা আছে, সাঁতার আছে। গ্লাইডিং কি? পাদচাকতি থেকে পিচ্ছিল রস ক্ষরণ করে, একে ধীর গতিতে অ্যামিবয়েড চলন বলে। এই যে পাদচাকতি এই যে পাদচাকতি এই পাদচাকতিতে কি করবে? একটা রসক্ষরণ করবে। রসক্ষরণ করে করে হালকা দিকে সামনে সামনে এগিয়ে যেতে থাকবে, সেটাকে বলে অ্যামিবয়েড চলন। ভাষা কি? পাদচাকতিতে গ্যাসীয় বুদবুদ সৃষ্টি করে পানির উপরিভাগে ভেসে থাকে, স্রোতের সাহায্যে চলতে থাকে, এটা বলে ভাষা চলন। সাঁতার হচ্ছে কর্ষিকাগুলোকে, মানে আমরা যখন সাঁতার কাটি তখন হাত দিয়ে সাঁতার কাটি, সেই কর্ষিকা দিয়ে সাঁতার কাটবে, সেটা হচ্ছে আরেক সাঁতার। আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখবো লুপিং বনাম সমারসল্টিং। লুপিং আর সমারসল্টিং এর মধ্যে পার্থক্য। লুপিং কি? হামাগুড়ি। আর সমারসল্টিং কি? ডিগবাজি। গতি কোনটাই বেশি? সমারসল্টিং বেশি, লুপিং এ কম। বেশি দূরত্ব কোনটা দিয়ে অতিক্রম করা হয়? লুপিং এর মাধ্যমে। কম দূরত্ব সমারসল্টিং। লুপ সংখ্যা একটা, এখানে দুইটা। দূরত্ব কিরকম? আমাদের যে লুপিং, এই লুপিং দিয়ে দেহের অর্ধেক দূরত্ব অতিক্রম করতে পারে, আর সমারসল্টিং থেকে দেহের দ্বিগুণ দূরত্ব। আশা করি বুঝতে পেরেছো। এবার হাইড্রার রেচন ও শ্বসন। আমরা প্রথমেই জেনেছি যে হাইড্রার কোনো শ্বসন ও রেচন অঙ্গ নাই। তারা কি করে? ব্যাপনের মাধ্যমে রেচন ও শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে। আচ্ছা, হাইড্রা মূলত ওই যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পছন্দ করে, এটা মনে রাখতে পারো। হাইড্রা স্নায়ুতন্ত্র।
নিম্ন শ্রেণী প্রাণীদের মধ্যে হাইড্রাতে প্রথম স্নায়ুতন্ত্রের বিকাশ দেখা যায়। তাহলে কোন শ্রেণী, নিম্ন শ্রেণীর মধ্যে কোন প্রাণীতে প্রথম স্নায়ুতন্ত্রের বিকাশ দেখা যায়? সেটা হচ্ছে হাইড্রাতে। স্নায়ুজালক বা নার্ভ নেট কি অনিয়তাকার স্নায়ুকোষ মিলে জালের মতো গঠন তৈরি করে। এতে কোনো কি থাকে না, সিনাপস থাকে না। সিনাপসটা কি? সিনাপসটা হচ্ছে একটা নার্ভের একজন আরেকটা নার্ভের ডেনড্রন মিলে যে সংযোগস্থল তৈরি করে সেটা বলে সিনাপস। এই হাইড্রাতে কোনো সিনাপস থাকে না। সংবেদী কোষ উদ্দীপনা গ্রহণ করে কোথায় পাঠায়? স্নায়ু জালকের মাধ্যমে পেশি আবরণী কোষে পাঠিয়ে দেয়। আচ্ছা, তাহলে আমাদের হাইড্রার চলন শেষ। চলন শেষ, হাইড্রার শ্বসন শেষ, হাইড্রার স্নায়ুতন্ত্র শেষ, হাইড্রার রেচন আর হাইড্রার খাদ্য বলা হয়ে গেছে। এবার আমরা যেটা পড়বো হাইড্রার প্রজনন। খুবই ইন্টারেস্টিং। হাইড্রার প্রজনন সম্পর্কে পড়বো। একটা হাইড্রা থেকে আরেকটা হাইড্রা কি প্রক্রিয়ায় তৈরি হয়? একটা হাইড্রা থেকে আরেকটা হাইড্রা যখন আহ, তৈরি হবে, কোন কোন ক্ষেত্রে তৈরি হয়? শীতকালে তৈরি হয় আর হচ্ছে গ্রীষ্মকালে তৈরি হয়। আমরা যেটা পড়েছিলাম যে হাইড্রার কত ধরনের জনন আছে। হাইড্রার দুই ধরনের জনন পাওয়া যায়, যৌন জনন, অযৌন জনন। যৌন জনন কি, অযৌন জনন কি? যৌন জনন হচ্ছে গ্যামেট তৈরি করার মাধ্যমে যে জনন ঘটে তারে বলা হয় যৌন জনন। গ্যামেট কি? গ্যামেট মানে হচ্ছে শুক্রাণু ডিম্বাণু তৈরি। শুক্রাণু ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণু তৈরির মাধ্যমে যে জনন ঘটে তারে বলা হচ্ছে যৌন জনন। আর এই গ্যামেট তৈরি ছাড়া অন্য যে কোনো উপায়ে তার বংশধর তৈরি করার যে প্রক্রিয়া তারে বলে অযৌন জনন। হাইড্রার ক্ষেত্রে অযৌন জননও বিদ্যমান, যৌন জনন বিদ্যমান। এবার আমরা এগুলো সম্পর্কে জানব। প্রথমে আমরা জানি অযৌন জনন। অযৌন জননের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হচ্ছে মুকুল উৎগম বা মুকুল তৈরি করা। কখন মুকুল তৈরি করে? গ্রীষ্মকালে যখন পর্যাপ্ত পরিমাণ খাবার পাওয়া যায় তখন হাইড্রাতে এই প্রক্রিয়াটা ঘটে। এটা হাইড্রার একটা স্বাভাবিক প্রজনন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় এই জায়গার ইন্টারস্টিশিয়াল সেলগুলো কি হয়? বিভাজিত হয়। বিভাজিত হয়ে একটা স্ফীত অংশ তৈরি করবে প্রথম, তারপরে একটা মুকুল তৈরি করবে। এই মুকুলের ভিতরে সে তৈরি করবে কোশিকা, সে তৈরি করবে সিলেন্টেরন। ভিতরে সিলেন্টেরনটা মূল দেহের দিকে আসবে আস্তে আস্তে। তারপরে সে একটা পূর্ণ হাইড্রা তৈরি করবে। হাইড্রা তৈরি করার পর একটা বৃত্তাকার খাঁজ সৃষ্টি করবে। কি করবে? একটা বৃত্তাকার খাঁজ সৃষ্টি করবে, সৃষ্টি করে মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আচ্ছা, মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এই প্রক্রিয়ার মাধ্যমে একটা হাইড্রা গ্রীষ্মকালে কি করে? একটা নতুন হাইড্রা তৈরি করে। তারপর এই হাইড্রাটা মাতৃ ছায়া থেকে বেরিয়ে যায়, বেরিয়ে যায় অন্য কোনো একটা লেগে থাকা বস্তু অথবা কোনো একটা গাছ অথবা কোনো একটা পাতার সাথে লেগে থেকে তার পরের প্রজন্মের জন্য বসে থাকে। তারপরে সে নিজেই শিকার ধারণ করে, নিজেই খাবার নিজে জোগাড় করে। আচ্ছা, অযৌন জননের মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে বিভাজন ও পুনরুৎপত্তি। অমরত্বের রহস্য। হাইড্রাকে কি বলা হয়েছিল? হাইড্রাকে বলা হয়েছিল পুনরুৎপত্তি ক্ষমতা প্রচন্ড। কেন? কারণ হাইড্রাতে ইন্টারস্টিশিয়াল সেল ছিল। ইন্টারস্টিশিয়াল সেলের কাছে সে যে কোনো সেলে পরিণত হতে পারে। এই জন্যই হাইড্রাকে অমর বলা হয় আর কি, অমরত্বের রহস্য। 1744 সালে কি করছিল? আব্রাহাম ক্যাম্বেল পুনরুৎপত্তি ক্ষমতা রক্ষা করেন। দেহের যে কোনো খণ্ড থেকে পূর্ণাঙ্গ হাইড্রা জন্মাতে পারে। এটি ইন্টারস্টিশিয়াল কোষের দ্রুত বিভাজনের কারণে সম্ভব হয়। হাইড্রার কোনো স্বাভাবিক মৃত্যু নাই। বিভাজন অনুদৈর্ঘ্য হতে পারে, অনুপ্রস্থ হতে পারে। তার মানে একটা হাইড্রা, এটা ধরো একটা হাইড্রা, এটাকে যদি আমরা এই বরাবর কেটে দিই তাহলে এখান থেকে একটা হাইড্রা হবে, এখান থেকে একটা হাইড্রা হবে, এখান থেকে একটা হাইড্রা হবে। তিনটা হাইড্রা তৈরি হবে প্রস্থ কাটলে। আবার যদি অনুদৈর্ঘ্য বরাবর দুই ভাগে ভাগ করে দিই তাহলে এদিক দিয়ে একটা হাইড্রা হবে, এদিক দিয়ে একটা হাইড্রা হবে। এটা হচ্ছে বিভাজন ও পুনরুৎপত্তি হাইড্রার আরেকটা ছিল। এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পড়বো সেটা হচ্ছে গ্যামিটোজেনেসিস। হাইড্রার যৌন প্রজনন। হাইড্রার যৌন প্রজনন আমরা প্রথমেই বলেছি যৌন জননটা কি? যৌন জননটা হচ্ছে হাইড্রার গ্যামিট তৈরি হওয়ার মাধ্যমে যে জনন ঘটে সেটাকে বলা হচ্ছে যৌন জনন। তার মানে গ্যামিট তৈরি হলে কি হবে? শুক্রাণু তৈরি হবে, ডিম্বাণু তৈরি হবে। তাহলে শুক্রাণু ডিম্বাণু তৈরি হওয়ার জন্য আগে তৈরি হতে হবে ডিম্বাশয় এবং শুক্রাশয়। শুক্রাশয় কই থেকে তৈরি হবে? যেহেতু হাইড্রার একটা বিশেষ সেল আছে, ইন্টারস্টিশিয়াল সেল, এই ইন্টারস্টিশিয়াল সেলগুলো দ্রুত বিভাজিত হয়ে তৈরি করবে হচ্ছে শুক্রাণু মাতৃকোষ। শুক্রাশয়ের শুক্রাণু যে মাতৃকোষ, এই শুক্রাণু মাতৃকোষের কাজে ইন্টারস্টিশিয়াল সেল এই শুক্রাণু মাতৃকোষ হিসেবে কাজ করবে। সে তৈরি করবে ইন্টারস্টিশিয়াল সেলগুলো দ্রুত বিভাজিত হয়ে তৈরি করবে ডিম্বাশয়।
ডিম্বাশয়ে ডিম্বাণু মাতৃকোষ হিসেবেও কাজ করবে ইন্টারস্টিশিয়াল সেল। এবার এই যে শুক্রাণু মাতৃকোষ, এই শুক্রাণু মাতৃকোষ বিভাজিত হয়ে তৈরি করবে স্পার্মাটোগোনিয়া। স্পার্মাটোগোনিয়া থেকে তৈরি করবে স্পার্মাটোসাইট। স্পার্মাটোসাইট থেকে তৈরি করবে স্পার্মাটিড। এই প্রত্যেকটা স্পার্মাটিড একটা শুক্রাণু তৈরি করবে। এই প্রত্যেকটা শুক্রাণুর একটা মস্তক থাকবে, একটা মধ্যখণ্ড থাকবে, একটা লেজ থাকবে। আচ্ছা, আর এদিকে একটা জিনিস আমরা পড়ে নিই যে স্পার্মাটোজেনেসিস কি আর ওজোনেসিস কি। স্পার্ম বা শুক্রাণু তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলে স্পার্মাটোজেনেসিস। আর ওজেনেসিস কি? ডিম্বাণু তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলে ওজেনেসিস। তাহলে এখানে তৈরি হয়েছিল স্পার্মাটোগোনিয়া, এখানে তৈরি হবে ওগোনিয়া। এখানে স্পার্মাটোসাইট, এখানে ওসাইট, এখানে স্পার্মাটিড, এখানে ওটিড। প্রত্যেকটা ওটিড থেকে একটা ডিম্বাণু তৈরি হবে। এবার এই শুক্রাণু আর ডিম্বাণু দুইটা কি করবে? নিষেক করবে, ফার্টিলাইজেশন হবে। নিষেকের পরে তৈরি হবে জাইগোট। জাইগোটের পরে ডেভেলপমেন্ট হবে, বা ডেভেলপমেন্ট হয়ে হয়ে পূর্ণাঙ্গ একটা হাইড্রা তৈরি হবে। কি কি হবে? জাইগোট তৈরি করবে মরুলা, মরুলা থেকে হবে ব্লাস্টোলা, ব্লাস্টোলা থেকে হবে গ্যাস্ট্রোলা, গ্যাস্ট্রোলা থেকে হবে হাইড্রোলা, হাইড্রোলা থেকে হবে পূর্ণ হাইড্রা। এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। কি? নিষেক, নিষেকের পরে হয় জাইগোট, জাইগোট গঠন করে জাইগোট থেকে হয় মরুলা, মরুলা থেকে হয় কি? ব্লাস্টোলা, ব্লাস্টোলা থেকে হয় গ্যাস্ট্রোলা, গ্যাস্ট্রোলা থেকে হয় হাইড্রোলা, হাইড্রোলা থেকে পূর্ণাঙ্গ। আচ্ছা, এই যে এটুকুই, জাইগোট, মরুলা, ব্লাস্টোলা, গ্যাস্ট্রোলা, হাইড্রোলা। জাইগোট হচ্ছে একটা নিষিক্ত ডিম্বাণু, মানে হচ্ছে শুক্রাণু প্লাস ডিম্বাণু দুইটা মিলে কি তৈরি হলো? জাইগোট। জাইগোটের পর হচ্ছে মরুলা। মরুলা কি? একটা নিরেট কোষপিণ্ড। এই যে ধরো এটা একটা শুক্রাণু, একটা ডিম্বাণু, এগুলা বিভাজিত হয়ে একটা নিরেট কোষপিণ্ড তৈরি করলো, এটার বলে হচ্ছে মরুলা। মরুলা পরে হচ্ছে ব্লাস্টোলা। এই নিরেট কোষপিণ্ডের মাঝখানে যখন একটা ফাঁকা জায়গা হয়ে যাবে, তখন সেটাকে বলবো আমরা ব্লাস্টোলা। ব্লাস্টোলার পরে হবে গ্যাস্ট্রোলা। গ্যাস্ট্রোলাটা কি? দুইটা স্তর বিশিষ্ট। এই যে কোষগুলো, এগুলো যখন দুইটা স্তরে বিন্যস্ত হয়ে যাবে, মাঝখানে ফাঁকা জায়গা আর দুই স্তরে বিন্যস্ত হয়ে গেল, এটাকে বলে গ্যাস্ট্রোলা। গ্যাস্ট্রোলা পরে হবে হাইড্রোলা। হাইড্রোলা কি? শিশু হাইড্রোলা। আচ্ছা, গ্যাস্ট্রোলা অবস্থায় কাইটিন নির্মিত কাঁটাযুক্ত একটা আবরণ তৈরি হয়, যা প্রতিকূল পরিবেশ থেকে ভ্রূণকে রক্ষা করে, এটাকে বলে সিস্ট। এই গ্যাস্ট্রোলা যখন হবে, গ্যাস্ট্রোলা যখন হয়ে একটা কি কাঁটাযুক্ত আবরণ তৈরি হবে, যা কি করবে? প্রতিকূল পরিবেশ থেকে এটাকে রক্ষা করবে, এটাকে কি বলবো আমরা? সিস্ট। আচ্ছা, এবার দেখবো আমরা হাইড্রা শ্রমবন্টন। শ্রমবন্টনের মধ্যে কি আছে? কিছু আছে কোষ ভিত্তিক শ্রমবন্টন, কিছু আঙ্গিক শ্রমবন্টন। কোষ ভিত্তিকের মধ্যে কি? পেশাবরী কোষ সুরক্ষা করবে, নিডোসাইট আত্মরক্ষা শিকার। গ্রন্থি কোষ কি করবে? পরিপাক, আঠাকরণ, সংবেদী কোষ ও স্নায়ু কোষ সমন্বয় করবে। ইন্টারস্টিশিয়াল কোষ পুনর্গঠন ও প্রজনন করবে। আর আঙ্গিক শ্রমবন্টনে মুখছিদ্র কি করবে? খাদ্য গ্রহণ ও বর্জ্য ত্যাগ করবে। কোর্সিকা শিকার দ্বারা আত্মরক্ষা করবে। সিলেন্টেরন পরিপাক করবে, পরিবহন করবে। পাদশক্তি সংযুক্তি ও চলন করবে। আর দেহকাণ্ড কি করবে? জননাঙ্গ ও মুকুল ধারণ করবে। তাহলে আমরা শ্রমবন্টন বুঝছি। হাইড্রা মিথজীবিতা। মিথজীবিতা বা সিম্বায়োসিস। গ্রিক শব্দ সিম মানে হচ্ছে একত্রে, বায়োস মানে হচ্ছে বাস করা। এই দুই শব্দ থেকে এসেছে সিম্বায়োসিস শব্দ। যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে উপকৃত হয়, তখন তাকে বলে মিথজীবিতা। এটা মূলত হচ্ছে যে গিভ এন্ড টেক, এরকম কিছু আর কি, গিভ এন্ড টেক। এই অবস্থায় দুটি জীবকে বলা হয় সিম্বায়ন্ট অথবা মিথজীবী। সিম্বায়ন্ট অথবা মিথজীবী। এক মিনিট। আচ্ছা, সবুজ হাইড্রা ও শৈবালের সম্পর্ক। হাইড্রা বাইরেটিজিমা। আমরা বাংলাদেশের সুলভ 3 ধরনের হাইড্রার নাম শুনেছি, তার মধ্যে একটা হাইড্রার নাম হচ্ছে হাইড্রা বাইরেটিজিমা এবং জোক্লোরেলা। এই শৈবালের মধ্যে কি সম্পর্ক তা আমরা এখন জানতে পারবো। সবুজ হাইড্রা ও এককোষী শৈবাল এর মধ্যে চমৎকার সম্পর্ক দেখা যায়। শৈবাল হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে পেশি আবরণী কোষে বসবাস করে। হাইড্রার গ্যাস্ট্রোডার্মিস আমরা জানি পেশি আবরণী কোষ থাকে, যেটাকে পুষ্টি কোষ বলা হয়, যেখানে থাকে ঘনপদীয় কোষ ও ফ্লাজেলীয় কোষ। এই কোষে বসবাস করে হচ্ছে এই শৈবাল। এর উপস্থিতির কারণে হাইড্রাকে বাইরে থেকে কি দেখা যায়? সবুজ দেখা যায়।
তার মানে আমরা যে সবুজ হাইড্রা বলি, কেন সবুজ হাইড্রা বলি, তাকে সবুজ দেখা যায় কেন? কারণ তার ভিতরে এই জোক্লোরেলা নামক যে সবুজ শৈবালটা সেটা থাকে। শৈবালের প্রাপ্ত উপকার, শৈবাল কি কি পায়? শৈবাল প্রায় হচ্ছে আশ্রয়, শৈবাল পায় হচ্ছে সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় কার্বন ডাই অক্সাইড, আর খাদ্য উৎপাদন, হাইড্রার বিভাগে যে সৃষ্ট নাইট্রোজেন বর্জ্যকে শৈবাল আমিষ তৈরির কাজে ব্যবহার করে। তাহলে আমরা কি কি দেখলাম? যে শৈবাল কি কি উপকার পাই? 1, শৈবাল আশ্রয় পেল। 2, সালোক সংশ্লেষের জন্য কার্বন ডাই অক্সাইড পেল। 3, খাদ্য উৎপাদন কি? হাইড্রার বিভাগে সৃষ্ট যে নাইট্রোজেন বর্জ্য শৈবাল আমিষ তৈরির কাজে সেটাকে ব্যবহার করে। এবার হাইড্রার প্রাপ্ত উপকারটা কি? হাইড্রা পাই হচ্ছে খাদ্য। শৈবাল যেহেতু সবুজ শৈবাল, সে কি করে? সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে, সেই খাদ্য হাইড্রা ব্যবহার করতে পারে। শ্বসন, শৈবাল সালোক সংশ্লেষণে অক্সিজেন ত্যাগ করে, যেটা হাইড্রা শ্বসনে ব্যবহার করে। বর্জ্য নিষ্কাশন, হাইড্রার বিভাগীয় যে বর্জ্য, এই বর্জ্য শৈবাল কি করে নিয়ে, মাত্র আমরা পড়লাম যে হাইড্রার যে নাইট্রোজেন বর্জ্য সেটা কি করে শৈবাল আমিষ তৈরি কাজে ব্যবহার করে ফেলে। যার ফলে কি হয়? হাইড্রা উপকৃত হয়, শৈবাল উপকৃত হয়। আচ্ছা, তাহলে এবার আমরা বলবো যে পরজীবিতা ও মিথজীবিতার মধ্যে পার্থক্য কি। পরজীবিতা কি? পরজীবী পোষকের উপর নির্ভরশীল, আর মিথজীবী হচ্ছে উভয়ের উপর নির্ভরশীল। পোষকের ক্ষতি করে পরজীবী উপকৃত হয়, তার মানে একটা প্রাণী উপকৃত হচ্ছে কিন্তু আরেকটা প্রাণী ক্ষতি হচ্ছে, কিন্তু মিথজীবিতায় দুইজনেই উপকৃত হয়। স্থায়িত্ব কি? ক্ষণস্থায়ী বা দীর্ঘস্থায়ী হতে পারে পরজীবিতা, আর সাধারণত চিরস্থায়ী অথবা অবিচ্ছেদ্য হয় কি? মিথজীবিতা। আচ্ছা, এবার লাস্ট কোয়েশ্চেন, হাইড্রা কেন নিডারিয়া পরবর্তী প্রাণী? কারণ হাইড্রার দেহের কেন্দ্রে কি আছে? সিলেন্টারন আছে, এপিডার্মিসে নিডোসাইট কোষ আছে, দেহে অরীয় প্রতিসাম্যতা দেখা যায়, ভ্রূণাবস্থায় একটোডার্ম এন্ডোডার্ম থাকে, এই জন্য এটা দ্বিস্তরী, মুখছিদ্রকে ঘিরে সংকোচনশীল কোষিকা থাকে, টোটিপটেন্ট ইন্টারস্টিশিয়াল কোষ থাকে। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাইড্রার দেহ অরীয় প্রতিসম্য। তাহলে হাইড্রাতে কোন প্রতিসাম্যতা দেখা যায়? অরীয় প্রতিসাম্যতা। অরীয় প্রতিসাম্যতা হচ্ছে কি? হাইড্রা, ধরো এটা একটা হাইড্রা, হাইড্রাকে তুমি যদি কেটে দাও তাহলে এরকম একটা হাইড্রা পাবা। এটাকে কেন্দ্র করে যদি তুমি দুই দুই বা ততোধিক ভাগ করো কেন্দ্র বরাবর, এভাবে একবার ভাগ করলে, এভাবে একবার ভাগ করলে, বা এভাবে একবার ভাগ করলে, যেভাবে ভাগ করো কেন্দ্র দিয়ে যদি ভাগ করো, তাহলে দুই দিকেই কি পাবে? সেম পাবে। এটাকে বলা হচ্ছে অরীয় প্রতিসমতা। দুই দিকে তুমি সেম পাবে, যেভাবে ভাগ করো না কেন দুই দিকে সেম পাবে, এটাকে বলা হয় অরীয় প্রতিসাম্যতা। তাহলে নিডারিয়া পূর্বক্ত প্রাণী হাইড্রা কোন প্রতিসাম্যতা? অরীয় প্রতিসাম্যতা দেখায়। অধ্যায় সার সংক্ষেপ সম্পর্কে তোমরা পড়তে পারো। শারীরিক গঠন কিরকম, মেসোগ্লিয়া থাকে, হাইপোস্টোম থাকে, সিলেন্টারনকে বলা হয় ব্ল্যান্ড সাইট, সবই পড়িয়েছি। তাও এক নজর দেখে নিই আমরা, নিডোসাইট কাকে বলে, জনন কিভাবে হয়, পুনরুৎপত্তি ক্ষমতা প্রচন্ড, শ্রমবন্টন কি কি আছে, সবই বলেছি। ধন্যবাদ। ঠিক আছে, তাহলে এরই মাধ্যমে তোমাদের হাইড্রা সম্পর্কে আশা করা যায় আর কোনো কোয়েশ্চেন থাকার কথা না। যদি থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আর এরই মাধ্যমে তোমাদের প্রাণী পরিচিতি চ্যাপ্টারের হাইড্রার ক্লাসগুলো সম্পন্ন হলো। ধন্যবাদ।